আচ্ছা, আজকে টিউটোরিয়াল হচ্ছে শুধু সাউন্ড আর কিছু না, মানে দেখার কিছু নাই তেমন। jQuery লেখার ফরম্যাট হচ্ছে, প্রথমে আমরা jQuery কথাটা লিখবো। অর্থাৎ এই যে jQuery লিখলাম। আচ্ছা, পরে আগে বলি jQuery কেন ব্যবহার করি আমরা। jQuery আমরা কেন ব্যবহার করি? এমন সব কাজ করার জন্য যেটা আমরা শুধু HTML বা CSS দিয়ে করতে পারবো না, অথবা আমাদের HTML বা CSS ফাইল এডিট করার ক্ষমতা বা সামর্থ্য নাই। হয় আমরা যেটা HTML বা CSS দিয়ে করতে পারবো না সেরকম কাজ, অথবা এমন কোনো কাজ যেটা HTML CSS কোনো কারণে আমি এডিট করতে পারছি না, ক্লায়েন্টের সার্ভার সে আমাকে একটা ফাইল এডিট করার সুযোগ দিল, আর কিছু এডিট করতে দিবে না। অথবা এই পুরো HTML CSS PHP এর মাধ্যমে রেন্ডার হয়ে আসছে, যেহেতু PHP এর মাধ্যমে রেন্ডার হয়ে আসছে, কাজে ওইটাকে আমরা চাইলেই এডিট করতে পারছি না, কিন্তু আমার ওইখানে কিছু একটা জিনিস এডিট করা দরকার। তখন কি করতে হবে? তখন jQuery দিয়ে ওইগুলা অ্যাড রিমুভ বা যে কোনো ইফেক্ট যা দেওয়া সেটা করতে হবে, এই জন্য jQuery ব্যবহার করা হয়। অর্থাৎ HTML CSS এর আওতার বাহিরে ফ্রন্ট সাইডের যত কাজ সবগুলো jQuery দিয়ে করা হয়। বুঝা গেল? বোঝা গেছে কিছু? আচ্ছা, গেলে ভালো। এবার আসি jQuery কিভাবে লেখে। আপনারা যেহেতু বেসিক একটা ক্লাস আপনারা দেখে ফেলছেন, তাই আমি একদম প্রথম থেকে বলবো না, কিছুটা টাচ নিয়ে সামনে আগে যাবো আর কি। তো না, কিন্তু আপনাদেরকে যে ওয়েব এ বা ওয়েব বি এর টিউটোরিয়াল দেখে নিতে বলছে না, ওইটা দেখলে তো আপনারা সব পাবেন ওইখানে। ওইখানে পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া হয়েছে। আসলে একদিনে 3টা ক্লাস একই বিষয়ের উপর নিতে গেলে যে কারো বোর্ড লাগবে। উনি সকালে 2টা ক্লাস নিচ্ছেন ওই একই বিষয়ের উপর, এই জন্য বিকালে এসে দেখলে আবার একই বিষয় বলবো, এই জন্য ভিন্ন জিনিস দেখাই গেছে। আচ্ছা, তাতে আপনাদের লাভ হয়েছে, এই জিনিসটা অন্য ব্যাচে দেখানো হয়নি। হ্যাঁ, বুঝি নাই। কুইক স্টার্ট। আচ্ছা, তো jQuery ধরার জন্য, মানে jQuery বোঝার জন্য আমি সবসময় যে একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হচ্ছে আলাদিনের চেরাগের উদাহরণ। আলাদিনের চেরাগের কনসেপ্টের সাথে তো আমরা পরিচিত। ঘষা দিলে, হ্যাঁ, ঘষা দিলে জিন আসে, ওকে যাই বলি সে তাই করে, তাই না? অলমোস্ট সেরকম। কিন্তু আমাদের এই jQuery জিন সে সব কাজ করতে পারে না, সে খুব অ্যাগ্রেসিভ জিন। সে হলো একটা, মানে তাকে অর্ডার দিতে হয় এরকম, মানে সে গুন্ডা টাইপ। তাকে বলতে হবে ওকে ধরে মেরে ফেলো, এরকম। একজনকে ধরো, কেটে ফেলো, ধরো, মেরে ফেলো, এভাবে অর্ডার দিতে হয়। না, ওই নিয়ে আসতে বলে নিয়ে আসতে পারবে না, মানে ওর কিছু লিমিটেশন আছে, কিন্তু সে খুব অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তার হাতে কিছু টুল আছে, কিছু হাতিয়ার আছে, সে এগুলা ব্যবহার করতে পারে। ঠিক আছে? যেমন আমি যদি বলি একজনকে ধরো, তাকে কুড়াল দিয়ে কোপ দাও, তার হাতে কুড়াল আছে, সে কুড়াল দিয়ে কোপ দিবে। কিন্তু আমি যদি তাকে বলি তাকে ফুল দিয়ে টোকা দাও, তার হাতে ফুল নাই, সে টোকা দিতে পারবে না। ঠিক আছে? কাজে আমাদেরকে জানতে হবে তার কি কি টুল আছে। আচ্ছা, তো এই জিনটাকে আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে আমরা যখন jQuery লিখি, এই jQueryটা হচ্ছে ঘষার মতো। jQuery দেওয়ার মানে হচ্ছে জিনটা বের হয় jQuery যখন লিখি। ঠিক আছে? jQueryটা কিভাবে লিখতে হয়? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এবং ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। আচ্ছা, যদি আমরা সেম ফাইলে রাখি মানে আহ, কি বলে, ইন্টারনাল jQuery যদি লিখি HTML ফাইলের মধ্যে, তাহলে ঠিক আছে। jQuery হচ্ছে সে আলাদিনের, হ্যাঁ, এটা ইন্টারনালও লেখা যায়, এক্সটার্নালও লেখা যায়, সেটা দেখাবো। না, ইনলাইন লেখা যায় না, ইনলাইন করা যায় না, ইন্টারনাল আর এক্সটার্নাল করা যায়। ঠিক আছে, সেটা দেখাচ্ছে, এটা ইন্টারনালের সিস্টেম। মূলত এটা খুব একটা ফ্যাক্টর না, এটা 1 মিনিটের মধ্যে দেখাই দিব, এটা সমস্যা না। হ্যাঁ, মূলত হচ্ছে এটা, এটা দেখেন, এটা খেয়াল করেন। jQuery দিয়ে আমি সেই জিনটাকে কল করলাম, ডাকলাম, ঘোষা দিলাম, সে বের হলো। বের হওয়ার পর
আমারটা কি দুইটা জিনিস বলতে হবে, একটা অর্ডারের দুইটা পার্ট থাকে। ওই যে বললাম একজনকে ধরতে হবে, তাকে মারতে হবে, মানে হচ্ছে আমাকে তো প্রথমে ডিফাইন করতে হবে কাকে ধরতে হবে এবং তারপর তাকে কি করতে হবে, এই দুইটা জিনিস ডিফাইন করতে হবে। তাহলে দুইটা জিনিস ডিফাইন করার জন্য আমরা এরকম দুইটা ব্র্যাকেট নিই, ঠিক আছে, এবং সেমিকোলন দিয়ে সেই অর্ডার শেষ করি। বোঝা গেল? দুইটা ব্র্যাকেট নিব, হ্যাঁ, তাকে কি করব, ঠিক আছে। এবার এটার ভিতরে ওই যে query লিখলাম, এটার ভিতরে আচ্ছা ভালো কথা, আপনারা 30 days to learn jQuery টিউটোরিয়াল দেখছেন না? হ্যাঁ, আচ্ছা, ওইটা দেখলে তো এগুলো মোটামুটি ক্লিয়ার থাকার কথা। তারপর আরেকবার করে বলি, সেটা হচ্ছে যখন আমরা এটার ভিতরে আহ, যদি আমরা কোনো HTML ট্যাগ ডাকি, মানে সিএসএস এ যেরকম সিলেক্টর নেয়, যে সিলেক্টর গুলা দিয়ে আমরা সিএসএস এ কোনো কিছুকে ডিফাইন করি, সেই সেম সিলেক্টর গুলা ব্যবহার করতে হবে এখানে। অর্থাৎ আমাদের পুরো টেমপ্লেটের মধ্যে আমি কাকে ধরতে যাচ্ছি, যেমন ধরেন আমরা আমাদের 5th ক্লাসের টেমপ্লেটটাকে আনি। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করেন, যেহেতু jQuery একটা লাইব্রেরি, jQuery কোনো নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল বা সিএসএস এর মতো ল্যাঙ্গুয়েজ না। আমরা কিন্তু যখন এইচটিএমএল করি তখন কিন্তু এইচটিএমএল ফাইলের উপর লিখে দেই ডক টাইপ এইচটিএমএল, যেন ব্রাউজার বোঝে এটা এইচটিএমএল। ব্রাউজারের মধ্যে এইচটিএমএল এবং সিএসএস এমবেড করা আছে, যার কারণে আমাদেরকে এইচটিএমএল আলাদা করে কল করে দিতে হয় না। এমবেড করা মানে ব্রাউজার এইচটিএমএল বোঝে, ঠিক আছে, কিন্তু ব্রাউজার jQuery বোঝে না। কেন? কারণ এটা পরে সৃষ্টি হওয়া আলাদা একটা লাইব্রেরি, এটা একটা লাইব্রেরি। এরকম বিশ্বে যত লাইব্রেরি আছে সবগুলো যদি ব্রাউজারে দিতাম, ব্রাউজারের সাইজ কয়েকশো জিবি হয়ে যেত, সেটা তো সম্ভব না। এই জন্য ব্রাউজারে কয়েকটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরকম কয়েকটা বেসিক ল্যাঙ্গুয়েজ ব্রাউজারে দেওয়া আছে যেগুলো ব্রাউজার বোঝে। বাকিগুলো ব্রাউজারকে বোঝানোর জন্য ব্রাউজারে সাপোর্ট দিতে হয়, ব্রাউজারে না, আমাদের ফাইলে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ ব্রাউজার সেখান থেকে রেফারেন্স ব্যবহার করে চিনবে, চিনে আমাদের কাজগুলো করবে, ঠিক আছে। এখন এই ফাইলটা যখন ব্রাউজার দেখবে, আচ্ছা আমরা যে এইভাবে ফাইলটাকে দেখি, ব্রাউজার কি এভাবে দেখে? ব্রাউজার কিন্তু এভাবে দেখে না। ব্রাউজার কিরকম দেখে? এরকম। ব্রাউজার ব্রাউজার এরকম দেখে, ঠিক আছে। আচ্ছা, ব্রাউজার যখন এরকম দেখে তখন সে এখানে দেখেন কি পাচ্ছে, রোবটো নামে কোনো ফন্ট সে চেনে না, কিন্তু আমরা যেহেতু লিংক করে দিচ্ছি বাহির থেকে, সেজন্য সে এখন রোবটো ফন্টটাকে চিনবে। এই যে style.css, এই ফাইলটা কি ব্রাউজারে ছিল? ছিল না। কাজে আমরা যদি এই ফাইলের কোনো রেফারেন্স দিয়ে কাজ করি, কাজ হবে? যদি এই ফাইল ব্রাউজার না চিনে না দিই, কাজ হবে না কিন্তু। এই জন্য আমরা এখানে কল করে দিচ্ছি বিধায় ব্রাউজার এই ফাইলটাকে পড়তে পারছে, তাই না? একইভাবে যদি আমরা jQuery সাপোর্ট দিতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, jQuery আমাদের ব্রাউজারে সাপোর্ট দিতে হবে। কিভাবে দিব? আমরা jQuery লিখে সার্চ দিই, দিলে jQuery.com ওয়েবসাইটটা আসবে, সেখান থেকে ডাউনলোড jQuery। আচ্ছা, ডাউনলোডের মধ্যে দেখবেন প্রোডাকশন আর কম্প্রেস, মানে প্রোডাকশন বা কম্প্রেসড এবং আনকম্প্রেসড বা ডেভেলপমেন্ট, একই নাম, আনকম্প্রেসড ডেভেলপমেন্ট, কম্প্রেস প্রোডাকশন। এটার কোনটা পার্থক্য কি, মানে দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন কেউ? দুইটার মধ্যে একই জিনিস আছে, একই কাজ করবে। হ্যাঁ, কই দেখতে ভিন্ন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে
এরকম আমরা দুইটা ডাউনলোড করে দেখি। ডেভেলপমেন্টটা ডাউনলোড করি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানতেন আপনি এই লেখাগুলো পড়তে পারতেন, পড়ে বুঝতে পারতেন কি লিখছে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রোডাকশন, এটা কারো বোঝার ক্ষমতা নাই, কারো পক্ষে বোঝা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এটা বুঝলামই না, তাহলে আমি এটা নামাবো কেন বা ওইটা ব্যবহার করব কেন? এই কারণে করব, জাভা যে করে একটা লাইব্রেরি, আমরা ওকে এডিট করব না, কাজে ওকে আমার পড়ার দরকার নেই। হ্যাঁ, কিন্তু যখন এটা কম্প্রেসড হচ্ছে তখন এটা সাইজ কমে যাচ্ছে, অর্থাৎ আপনার বা কোনো ভিজিটর ইন্টারনেট কানেকশন যদি হয় 10 kbps এবং আপনার যে কোয়েরির সাইজ যদি হয় 300 kbps, তার 30 সেকেন্ড লাগবে শুধুমাত্র যে কোয়েরি লোড করতে, তারপর সে ইমেজ লোড করবে, এইসব লোড করবে। তার মানে 1 মিনিট লাগবে পেজ আসতে। আপনি একটা সাইটে ঢুকলেন, 1 মিনিটে লোড হয় না, ওই সাইটে থাকবেন? থাকবেন না। আর যদি হয় ধরেন 80 কিলোবাইট, 8 সেকেন্ডে লোড হয়, তখন কিন্তু এটা লজিক্যাল থাকা যায়, তাই না? এই জন্য প্রোডাকশন সবসময় ব্যবহার করতে হয়। সবসময় যখন আমরা ক্লায়েন্টকে দিব অবশ্যই প্রোডাকশন ব্যবহার করব, ঠিক আছে। ডেভেলপমেন্টে লোড হইতে দেরি হবে কারণ এটা সাইজ বড়, ঠিক আছে। আমরা যে কোয়েরিটা নেই, এবার এটাকে এই ফাইলটা অনেকের ওপেন হবে, অনেকের ওপেন হবে না, অনেকের হচ্ছে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো যাদের ডাউনলোড হলো তো ডাউনলোড হয়ে গেল, আর যাদের হলো না তারা এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেবে। কোথায় সেভ করব আমরা? এই ফোল্ডারের ভিতর আমাদের যেহেতু এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা একটা js.js মানে জাভাস্ক্রিপ্ট, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সঙ্গে আমরা আমরা নিজেদের একটা বানাবো আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল, আমরা যদি স্লাইডার দিয়ে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল আসবে, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে ক্লাস্টার হয়ে যাবে, দরকার নেই। সেজন্য যেটা করব, js নামে একটা ফোল্ডার করে নিব, সেই ফোল্ডারের ভিতর এই ফাইলটা সেভ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পেলাম কি কি? ইন্ডেক্স, HTML পেলাম, CSS পেলাম, ইমেজ নামে একটা ফোল্ডার পেলাম এবং js নামে একটা ফোল্ডার পেলাম। বুঝি নাই। HTML, হ্যাঁ, CSS এর সময় .css, js একটা .js। আচ্ছা, তো আমরা যে কোয়েরিটা আমাদের কম্পিউটারে নিয়ে আসলাম, এটা কিন্তু ওই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN এর মাধ্যমে আনা যায়, ঠিক আছে। আমি যদি জাস্ট এটাকে যদি সোর্স হিসেবে ব্যবহার করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে, একই কাজ করবে, কিন্তু আপনার নেট কানেকশন অন থাকতে হবে, তখন প্রত্যেক অন থাকতে হবে। যদি আপনি CDN থেকে কল করেন, যদি ইন্টারনেট থেকে কল করেন তাহলে তো নেট লাগবে, না হলে লোড হবে কিভাবে? যে এই জন্য আমি সেভ করলাম যেন নেট ছাড়াও কাজ করে। এই যে এই লিংকটা দিয়ে দিবেন, দেখাচ্ছি, কোনটাই দেখাচ্ছি। দেখেন, এখন HTML এর মধ্যে যে কোয়েরি হেডারও কল করা যায়, আবার ফুটারও কল করা। ফুটার মানে কিন্তু এই ফুটারের ভিতর না, ফুটার মানে হচ্ছে বডির ঠিক আগে, ঠিক আছে। বডি যেখানে শেষ তার ঠিক আগে এখানেও যে কোয়েরি কল করা যায়। আচ্ছা, এখন কোথায় কল করব, কেন নিচে কল করব? কারণ ব্রাউজার যেটা করে সে উপর থেকে পড়া শুরু করে, আগেই বলছে, সে প্রথমে এটা পড়ে, তারপরে এইটা, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এভাবে করে পড়ে পড়ে যায়। সে যখন এই লাইনে আসে তখন সে এটা লোড করে, তারপরে যখন এই লাইনে আসে তখন সে এটা লোড করে। এই দুইটা লোড হওয়ার আগ পর্যন্ত সে এখানে আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে যে কোয়েরি দেই তাহলে কি হবে? যে কোয়েরিটা এখানে লোড হবে, যতক্ষণ যে কোয়েরি লোড না হবে ততক্ষণ পর্যন্ত সাইটের কিচ্ছু শো করবে না, কারণ এগুলাতে ব্রাউজার যাইতে পারে নাই। সে আগে ওটা লোড করবে, লোড শেষ করে তারপর সে আস্তে আস্তে HTML এলিমেন্ট গুলা দেখাইতে শুরু করবে। এরকম হলে যেটা হবে, ভিজিটর ভাববে সাইটই তো আসে না। কিন্তু যদি আমি ফুটারে দেই, সে কি করবে? চট করে এইগুলো লোড করে এগুলো আগে লোড করবে, এগুলো লোড হয়ে যাবে,
তারপর jQuery লোড হবে, যার কারণে দেরি হবে না, ভিজিটর কিছু দেখতে পাবে তারপর পূর্ণাঙ্গ ওয়েবসাইট। কিন্তু তাতে আবার সমস্যা আছে। কি সমস্যা? ধরেন আমার ওয়েবসাইটে খুব চটকদার কোনো স্টাইল আছে বা ইফেক্ট আছে, যেটা মানে যেটা দেখলেই ভিজিটরের মাথা ঘুরে যাবে, হ্যাঁ, তারা তাদের ভালো লাগবে, কিন্তু প্রথমে ঢুকলো jQuery লোড হয় নাই, সাইট লোড হয়ে গেছে, তখন হবে কি? ওই ইফেক্ট ছাড়াই সে সাইট দেখবে। ওইটা কি আমরা চাই? সবসময় চাইবো না। এই জন্য যখন যেটা দরকার তখন সেটা করবো। যখন আমাদের এরকম দরকার যে ক্লায়েন্ট ভিজিটর যেন ঢুকেই আগে ইফেক্টটা পায়, ইফেক্টটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমাদেরকে jQueryটা উপরে কল করতে হবে। আর যদি এমন হয় যে না, ইফেক্ট কম ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ভিজিটর ধরে রাখা, অর্থাৎ ভিজিটর সাইটে থাকা, ইফেক্ট না দেখলেও সমস্যা নাই, সেক্ষেত্রে এটা ফুটারে কল করবো। ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমরা ফুটারে কল করি। কল করার সিস্টেম হচ্ছে স্ক্রিপ্ট, এর মধ্যে এসআরসি সোর্স দিয়ে আপনি সেই ফাইলের সোর্সটা দিয়ে দিবেন এবং এখানে লিখবেন টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, কারণ এটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লেখা। ঠিক আছে? এই লাইনটা বোঝা গেছে? স্ক্রিপ্ট সোর্স jQuery। আচ্ছা, এবার আমরা এখানে আমাদের স্ক্রিপ্ট লিখব। ঠিক আছে? খেয়াল রাখবেন সব সময় jQuery কল করার পরে, আই রিপিট, jQuery কল করার পরে স্ক্রিপ্ট লিখতে হবে। jQuery এর আগে যদি বাই চান্স আপনি স্ক্রিপ্ট লেখেন, কাজ করবে না। কেন কাজ করবে না? প্রথমে সে, হ্যাঁ, আমি যখন এই কোডগুলো লিখবো সে বুঝবেই না এগুলো কি, তাই না? সে তো বুঝবেই না, না বুঝে সে এরর দেখাবে অথবা সে ওইটা বাদ দিয়ে পরের অংশে চলে যাবে, কাজে কোনো কাজ করবে না। কাজে jQuery সবসময় আগে কল করতে হবে, তারপরে স্ক্রিপ্ট। ঠিক আছে? আচ্ছা, এবার jQuery লেখার সিস্টেম কি? লিখতে হবে jQuery, তারপর, হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে আমি লাইব্রেরি কল করলাম, আর এটা তো হচ্ছে আমাদেরটা লিখবো। এখন আমরা যা করতে চাই সেটা লিখবো। হ্যাঁ, নিজস্ব যে কাস্টম স্টাইল বা ইফেক্ট গুলো দিতে চাই সেগুলো লিখবো এখানে। হ্যাঁ, এখন সিস্টেম হচ্ছে jQuery আমরা প্রথমে কল করলাম, কল করার পর স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এটা ইন্টারনাল jQuery। ইন্টারনাল কেন? একই ফাইলের মধ্যে করছে, এই জন্য এটা ইন্টারনাল jQuery। ঠিক আছে? তো ইন্টারনাল jQuery সিস্টেম হচ্ছে প্রথমে আমরা jQuery লিখবো, কিউ বড় হাতের, খেয়াল থাকতে হবে সব ছোট হাতের, কিউ বড় হাতের। সেটা পরে বলছি, আগে এইভাবে দেখি। jQuery লিখতে হবে, লিখে তারপর হচ্ছে আমাদেরকে দুইটা অর্ডার দিতে হবে তাকে। প্রথম অর্ডারটা হচ্ছে কাকে ধরবে, ডট দিয়ে, সেকেন্ড অর্ডারটা তাকে কি করবে, এবং সেমিকোলন দিয়ে শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যদি আমরা আমাদের কোনো HTML এলিমেন্টকে ধরতে চাই, যেমন ধরেন ফুটার, ঠিক আছে, এই পুরো ফুটার, আমি ফুটারকে ধরতে চাই, তাহলে কোটেশন দিয়ে ডবল বা সিঙ্গেল, ডবল দেওয়া বেটার, কারণ এই পুরো ফাইলের মধ্যে আমরা ডবল ব্যবহার করছি, তাই না? যখন আমরা পিএইচপি শিখবো তখন আবার দেখবো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সিঙ্গেল ব্যবহার করতে হবে, আবার কখনো ডবল ব্যবহার করতে হবে, তখন ওইটা একটু কমপ্লেক্স সিস্টেম। আমরা এখন জানি যে দুইটাই ব্যবহার করা যায়, যে দুইটারই কাজ করবে, কিন্তু আপনি একটা সিঙ্গেল একটা ডবল করলে কাজ করবে না। ঠিক আছে? দুইটাই ডবল হইতে হবে অথবা দুইটাই সিঙ্গেল হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, দিয়ে এবার হচ্ছে সেই ট্যাগটাকে, মানে সেই HTML এলিমেন্টটাকে আপনি CSS এর ঠিক যেভাবে কল করতেন ঠিক সেভাবে কল করবেন। আমরা যদি ফুটারকে কল করতাম কি লিখতাম, ফুটার। যদি ফুটারের ভিতরে ফুটার বটম ক্লাসটাকে ধরি, তাহলে ফুটার বটম ক্লাস, ফুটার বটম, তার মানে ফুটারের ভিতর ফুটার বটম ক্লাস। ঠিক আছে? আচ্ছা, লিখলাম। আচ্ছা, এটার এখন ব্যাকগ্রাউন্ড কি আছে? সাদা। ঠিক আছে, আমরা এক কাজ করি, যদি আমাদের এই ইমেজটা, এই ইমেজটাতে কেউ ক্লিক করে, এটা কালো হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটা কালো হয়ে যাবে। ঠিক আছে? এটা কিভাবে করা যায়?
আমরা ফুটার বটমকে কল করলাম, ফুটার বটমকে কল করব না। আচ্ছা, ওইটা পরে। প্রথমে আমরা এক কাজ করি, সরাসরি ওইটাকে কালো করে দেই। ক্লিক করার ফাংশন পরে, ওইটা আবার কন্ডিশনাল মেথড, ওটা সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হিসেবে আমরা এটাকে কালো করে দিই। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমি এখানে বলতে পারি সিএসএস, অর্থাৎ সিএসএস হচ্ছে ওই যে বললাম তার কাছে কিছু অস্ত্র আছে, এই ডট সিএসএস এটা তার একটা অস্ত্র। এখানে সিএসএস লিখে এইটার ভিতরে লিখতে হবে সিএসএস এর প্রপার্টি কমা সেই প্রপার্টির ভ্যালু, অর্থাৎ এখানে লিখতে হবে প্রপার্টি, এখানে সেই প্রপার্টির ভ্যালু। আমি এটা সেভ করি, রিফ্রেশ দেই, কিছু হয় নাই। হ্যাঁ, কারণ প্রপার্টি নামে কোনো প্রপার্টি নাই এবং ভ্যালু নামে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এই জন্য কোনো কাজ করে নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড কিসে ছিল, ফুটারে, তো তাহলে ফুটারকে ধরবো। ফুটার সিএসএস এর প্রপার্টি হচ্ছে, আচ্ছা এইভাবেই দেই, সিএসএস এর প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং তার ভ্যালু হচ্ছে ব্ল্যাক। হলো, এইচটিএমএল ফাইলও টাচ করিনি, সিএসএস ফাইলও টাচ করিনি। এইচটিএমএল ফাইল টাচ করছি কারণ আমরা এখন ইনলাইন লিখলাম তো সেজন্য। এখানে দেখেন যদি আমরা সিএসএস লিখি তখন সে কি করে, সে তখন ইনলাইন সিএসএস লেখে, স্টাইল, সেই যে দেখেন ব্যাকগ্রাউন্ড তারপর ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমি তার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম কিন্তু আমি তার টেক্সটের কালার গুলো তো সাদা করতে হবে, তাই না? কালার হোয়াইট এরকম করতে চাই, তাহলে কি করব? তাহলে আবার একই কাজ, সিএসএস কালার হোয়াইট, রিফ্রেশ দেই, এই যে দেখেন স্টাইল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার হোয়াইট। এটা ব্রাউজার থেকে ডিফল্ট ভাবে দিচ্ছে, ফায়ারবাগ ডিফল্ট ভাবে দেয় এটা। ওই না, সমস্যা নেই। আচ্ছা, এই নাম মানে ইমেজ নাম, আমার তো ইমেজ দরকার নাই, সরাসরি কালারটাই দিচ্ছি তাই না, এই জন্য ইমেজ নাম রিপিট হবে, স্ক্রল হবে না, 00 তাই স্ক্রল হবে না, এই তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এরকম, মানে সিএসএস দিলাম। এখন এটা কিন্তু খুব ক্লাস্টার, তাই না? যে এই ইনলাইন সিএসএস দিয়ে এত লম্বা সিএসএস হচ্ছে, আবার আমাকে এখানে বারবার লিখতে হচ্ছে, তাই না? এটা না করে আমরা যেটা করতে চাইতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি। jQuery-র আরেকটা অস্ত্রের নাম হচ্ছে অ্যাড ক্লাস, সি বড় হাতের, খেয়াল করবেন jQuery-র এলিমেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, স্মল পরের অংশ ক্যাপ, বড়টা সি হয়। ঠিক আছে, যেমন অ্যাড ক্লাস, দুইটা ভিন্ন শব্দ, অ্যাড এবং ক্লাস দুইটা আলাদা শব্দ, অ্যাড একটা শব্দ, ক্লাস একটা শব্দ, কিন্তু যখন আমরা একসাথে লিখছি তখন ক্লাসের সেকেন্ডটা সিটা বড় হাতের লেখা jQuery-তে। না, এর বড় হাতের কোথায়, এটা ছোট হাতের এল, ফন্টটা এরকম তো এই জন্য বাঁকা দেখায়, আর বড় হাতের হলে এরকম দেখায় তো। ঠিক আছে, অ্যাড ক্লাস, তারপর এখানে ক্লাসের নামটা লিখে দিতে হবে, ক্লাসের নাম দিলাম কালো, রিফ্রেশ দেই, কিছু হয় নাই, কারণ হচ্ছে আমরা কালো ক্লাসে কিছু ডিফাইন করি নাই, কোনো স্টাইল দিই নাই। তো আমরা সিএসএস ফাইলে গিয়ে কালো ক্লাস, আচ্ছা সিএসএস ফাইলে না যাই, আমি এখানে ইনলাইনে লিখে দিই। এখন এখন ঠিক হয়ে গেছে। কিভাবে হলো, আমরা ওই যে কালো ক্লাসে এটা ডিফাইন করে দিচ্ছি, তাই না? এই জন্য এটা কাজ করবে। তো আমরা এটা মুছে দেই, এটা আমাদের এখন দরকার নেই। আচ্ছা, এই যে কোয়েরিটা আমরা চাইলে যেটা করতে পারি, এইখানে যদি আমাদের 1000 লাইন যে কোয়েরি লিখতে হয়, 1000 লাইন 100 লাইন যে কোয়েরি লিখতে হয়, এইচটিএমএল এ কিন্তু ক্লাস্টার্ড হবে। ঠিক যে কারণে আমরা সিএসএস আলাদা ফাইলে লিখি যেন একই ফাইলের মধ্যে ঝামেলা না হয়, সে একই কারণে আমরা যে কোয়েরিও
আলাদা ফাইলে করব। কিভাবে? কপি করলাম, করে আমি এখানে একটা ফাইল তৈরি করব, নিউ, এটা দিলাম custom.js, জাস্ট নাম একটা। এই ফাইলের মধ্যে এটা সেভ করলাম এবং ইন্ডেক্স থেকে এগুলো মুছে দিব, দিয়ে ওই ফাইলটা একই সিস্টেমে jQuery এর নিচে কল করে দিব, স্ক্রিপ্ট সোর্স js custom.js টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। তাহলে কাজ করবে না। দেখাই, এখানে লিখলাম, লিখে রিফ্রেশ দিলাম, এখন কাজ করছে না, ওই কারণ কালো ক্লাসটা মুছে দিছি তো। দেখাই, ঠিক আছে, এখনো কিন্তু একই কাজ করছে, কিন্তু আমি যদি এইটাকে উপরে কল করি তাহলে কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, আবার দেখি এটাকে যদি আমরা হেডারে কল করি তাহলেও কাজ করবে, কারণ এই নিচে উপরে কিন্তু jQuery ঠিকই আছে। আচ্ছা, এখন এইটাকে যদি হেডারে নিয়ে যায় তাহলে এটা নিচে রাখলাম, তাহলে কাজ করবে না। এটাই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে ব্রাউজার যখন এখানে পড়ে, সে প্রথমে কি পড়ে? ইন্ডেক্স ডট সরি ডক টাইপ এইচটিএমএল, মানে এই ফাইলটা এইচটিএমএল ফাইল। সে বুঝলো, আচ্ছা এইচটিএমএল ফাইল। ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, আচ্ছা বুঝলাম ইংলিশ। শুরু হয়েছে হেড, আচ্ছা হেড, হেড মানে ডিসপ্লে নাম, হেডের ডিফল্ট স্টাইল হচ্ছে ডিসপ্লে নাম, মানে হেড দেখাবে না। ঠিক আছে, হেডের মধ্যে মেটা বললাম, ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8, মানে UTF-8 এর যে ক্যারেক্টার সেট সেটা আমরা ব্যবহার করব। সে বুঝলো, আল্লাহ বুঝলাম, আচ্ছা বুঝলাম। টাইটেল হচ্ছে নিউ টেমপ্লেট, সে সাথে সাথে টাইটেলে নিউ টেমপ্লেট লিখে দিবে। ঠিক আছে, তারপরে সে দেখলো এখানে একটা CSS ফাইল আছে যেটা হচ্ছে স্টাইল শিট, সোর্স হচ্ছে ওইখানে, সে ওইখান থেকে ওটা ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করে রেখে দিবে। এরপরে সে দেখলো এই যে আরেকটা লিংক স্টাইল CSS, এটাকে সে লোড করবে। তারপরে সে এটা পাইলো, এটা লোড করবে। ঠিক আছে, এরপর সে jQuery পেলো, সে jQuery কে লোড করবে। লোড করার পর সে এটা লোড করবে, এটা লোড করে এটার মধ্যে দেখবে, এটার মধ্যে আমরা বলছি ফুটারকে ধরো, ধরে অ্যাড ক্লাস করে দাও। এখন বলেন, এখন পর্যন্ত সে কি ফুটার চেনে? সে ফুটার পাইছে? পায় নাই। তাহলে সে ফুটারকে কি করবে? ধরবে কোথেকে? পায়নি, সে ফুটার পায় নাই, পাবে না, এই জন্য সে ফুটারকে ধরবে না। এই জন্য যদি আমরা হেডারে কাস্টম জেএসটা দেই তাহলে এভাবে কাজ করবে না, কিন্তু এটাকেও কাজ করানো যায়। কিভাবে? আমরা বলতে পারি যতক্ষণ পুরা ডকুমেন্টটা রেডি না হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবা। হ্যাঁ, পড়বে না, ততক্ষণ পর্যন্ত এই লাইনটা এক্সিকিউট করবে না। কিভাবে বলা যায়? এটা আমি কাট করে নিলাম। আবার আমরা যে কোয়েরি, এটা হচ্ছে কন্ডিশনাল মেথড বলে যে কোয়েরি, অর্থাৎ কন্ডিশন দেওয়া। যদি ডকুমেন্ট, এটা কিন্তু ইয়ার ভিতরে হবে না, কারণ এটা কোনো এইচটিএমএল এলিমেন্ট না। ডকুমেন্ট নামে এইচটিএমএল এ কোনো এলিমেন্ট আমাদের নাই। এই ডকুমেন্ট হচ্ছে যেটা ফাইলটা, সরাসরি সেই ফাইলটাকে ডকুমেন্ট বলা হয়। আবার যদি আমরা উইন্ডো বলি, উইন্ডো মানে হচ্ছে যে উইন্ডোটা ওপেন আছে সেটা, ব্রাউজারে যে উইন্ডো ওপেন আছে সেটা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে jQuery নেটিভ কিছু সিলেক্টর, এগুলোর জন্য আমাদের ওই ডবল কোটেশন ব্যবহার করতে হবে না। ডবল কোটেশন তখন ব্যবহার করব যখন আমরা আমাদের HTML এলিমেন্ট দিব। আচ্ছা, ডকুমেন্ট, সে ডকুমেন্টকে ধরলো। এবার বললাম ডকুমেন্ট যখন রেডি হবে, রেডি তার একটা অস্ত্র। ডকুমেন্ট যখন রেডি হবে তখন তুমি একটা
ফাংশন এক্সিকিউট করো, একটা ফাংশন এক্সিকিউট করো। ফাংশন কি? জাভাস্ক্রিপ্ট বইয়ের প্রথম দুই চ্যাপ্টার পড়লে ফাংশন সম্পর্কে আইডিয়া চলে আসবে। একটু বলি, ফাংশন হচ্ছে কিছুটা বলা যায় একটা কোডের মতো। যেমন ধরেন আপনি আপনার অফিসের পিয়নকে বলে রাখলেন যে আমি যদি বলি গেস্ট আসছে তাহলে তুমি চা দিবা, আর যদি বলি অতিথি আসছে তাহলে কফি দিবা। বলে রাখছেন গেস্ট আসছে, বলছেন অতিথি আসছে, এখন সে কি করবে? কফি নিয়ে আসবে। কেন? আমরা অতিথি শব্দটার মধ্যে কফির অর্ডারটা দিয়ে রাখছি। এভাবে ফাংশনটা হচ্ছে ওইরকম কাজ করে। ফাংশনের মধ্যে আমরা আরেকটা এলিমেন্ট দিয়ে রাখবো। আচ্ছা, ফাংশন কিভাবে লেখে? ফাংশন লেখার সিস্টেম হচ্ছে, আচ্ছা দেখেন, রেডি হচ্ছে তার অস্ত্র, এই অস্ত্র দিয়ে সে কি করবে? ফাংশন এক্সিকিউট করবে। এই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। ব্র্যাকেট গুলা খেয়াল করেন কোন ব্র্যাকেটের ভিতরে কি লিখছে। ফাংশন সে এক্সিকিউট করবে রেডি হলে, এই জন্য সে ব্র্যাকেটের মধ্যে লিখবে, ফাংশন ব্র্যাকেটের মধ্যে লিখবে। লিখে ফাংশন আবার তার নিজস্ব একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হয় ফাংশনের জন্য। ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিচ্ছু লিখবো না, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিছু লিখবে না। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিছু আর্গুমেন্ট লেখা যায় যেগুলো আমাদের লাগবে না, খুব অ্যাডভান্স লেভেলে গেলে তখন। এখন আমাদের এখানে কোনো কিছু লেখা লাগবে না, এটা ফাঁকা থাকবে। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা এই ফাংশনের কি নাম বা এই ফাংশনের কি দাম সেটা লিখবো। ঠিক আছে, কিছুটা বোঝা গেল? কি বলছি? যে করি আসো ডকুমেন্টকে ধরো, যখন সে রেডি হবে তখন এই ফাংশন এক্সিকিউট করো। ফাইন। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে আবার যে কোয়েরি আসো ফুটারকে ধরো, ধরে তার মধ্যে একটা ক্লাস এড করো, ক্লাস কি কালো। ঠিক আছে, এখন আমরা দেই হেডারেই কল করলাম, কিন্তু এখন কাজ করবে। এখন হবে কি, ব্রাউজার প্রতি 9 থেকে 10 মিলি সেকেন্ড পর পর ডকুমেন্টকে জিজ্ঞেস করবে তুমি রেডি? সে বলবে রেডি না, কাজ করবে না। আবার 10 মিলি সেকেন্ড পর রেডি? না, কাজ করবে না। আবার 10 মিলি সেকেন্ড রেডি? হ্যাঁ রেডি, এবার কাজ করবে। সে বারবার চেক করতে থাকবে রেডি কিনা, যে মুহূর্তে রেডি হবে ওই মুহূর্তে কাজ করবে। এইটুকু বোঝা গেল? এখানে কঠিন কিছু আছে? আচ্ছা, এখন এই জিনিসটা যদি এরকম করে অনেক থাকে, কঠিন কিছু আছে? নাই তো। তার মানে কোর জিনিসটা বুঝতে পারলে অনেকগুলা থাকলেও কোনো সমস্যা হবে না। শেষ। এবার আমরা কন্ডিশনাল সিস্টেম লিখি। অর্থাৎ যদি এটাতে ক্লিক করা হয় তাহলে এটা কালো হবে, নইলে হবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সিএসএস কি দিয়ে ধরবো? এটা কি? স্লাইডার এরিয়া ইমেজ। তাহলে এটাকে আমি আবার কাট করে রাখি। আবার যে কোয়েরি সেমিকোলন কিন্তু প্রত্যেকটা ফাংশনের শেষে দিচ্ছি, খেয়াল রাখবেন। এবার সে কাকে ধরবে? স্লাইড ডট স্লাইডার এরিয়া ইমেজ, একে ধরবে। ধরে তাকে যখন ক্লিক করা হবে, ক্লিক করলে কি করবে? এই ফাংশন এক্সিকিউট করবে। ফাংশন হচ্ছে কি? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিব, ফাংশন হচ্ছে ফুটারকে ধরো, ধরে কালো করো। রিফ্রেশ দেই, এখন ফুটার ওকে, ক্লিক করি, রিফ্রেশ ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এমন করি, এটাতে ক্লিক করলে কালো হবে, আবার এটাতে ক্লিক করলে সাদা হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা কি? এটা হচ্ছে ব্লক সিঙ্গেল। আমি এই জিনিসটাকে কপি করি। এবার বলছি ব্লক সিঙ্গেল ইমেজ ক্লিক করলে ফুটার থেকে অ্যাড ক্লাস কালো ছিল না, এটা হয়ে যাবে রিমুভ ক্লাস। রিমুভ যে করে আরেকটা ফাংশন, রিমুভ ক্লাস। হ্যাঁ, এখন হবে কি, আমি এখানে ক্লিক করব, আমরা এটা দেখি,
ক্লাস কালো অ্যাড হলো, এটাতে ক্লিক করলাম, কালো রিমুভ হয়ে গেল। এই যে কালো হলো এটাতে, আমরা তো ক্লিক করিনি, এখনো হোভার হয়ে আছে। ক্লিক করলাম, সাদা হয়ে গেছে, কারণ আমরা ক্লিক বলছি। তাহলে যেহেতু সমস্যা, আমরা ক্লিক না বলে হোভার বলি। খেয়াল করেন, হোভার করলাম, আবার হোভার করলাম, হোভার করলাম, হোভার করলাম, ক্লিক করছি না কিন্তু এখন। এখন কিন্তু ক্লিকের কোনো দাম নাই, হোভারের দাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা jQuery লিখতে পারি। আচ্ছা, তো আমরা ঝটপট jQuery দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। আচ্ছা, jQuery এর ফাংশন গুলো কই পাবেন? এই যে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এগুলো কই পাবেন? টিউটোরিয়ালে ছিল, অনেক পাবেন। আর হচ্ছে ডব্লিউসি স্কুলে পাবেন, সব পাবেন। ঠিক আছে, তো আমরা ওই যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখতে বলছি 30 days to learn jQuery, ওই টিউটোরিয়ালে সময় নেই আজকে। আচ্ছা, চেষ্টা করব যতটুকু করা যায়। ওই টিউটোরিয়ালে পঞ্চম বা ষষ্ঠ পর্বে ও একটা jQuery প্লাগইন বলা যায় বানায়, একটা এফএকিউ সেকশন বানায়, ফ্যাক বা এফএকিউ সেকশন, কোশ্চেন অ্যান্সার সেকশন বানায়, যেখানে একটা কোশ্চেনে ক্লিক করলে তার অ্যান্সারটা আসবে, অন্যান্য অ্যান্সার সব আবার গায়েব হয়ে যাবে, আরেকটাতে ক্লিক করলে সেটা আসবে। বুঝে নেই? স্লাইডার, এটা স্লাইড হবে? আচ্ছা, স্লাইডারটা আমরা হচ্ছে পরে দেখবো আর কি। আমি আপনাদেরকে টিউটোরিয়ালের লিংক দিয়ে দিব, স্লাইডার দেখে নিবেন ওখান থেকে। আপনাদের ওই মানে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো, কারণ হ্যাঁ, ঈদ তাড়াতাড়ি চলে আসছে, তো শেষ করতে পারলাম না আর কি। নেক্সট ক্লাস, আগামী ক্লাসে আমরা স্লাইডারটা দেখবো, তো আমি টিউটোরিয়ালের লিংক দিয়ে দিব, আপনারা টিউটোরিয়াল দেখে স্লাইডারটা বসায় নেবেন। ঠিক আছে, এই জন্য আমি jQuery এর কোর কনসেপ্টটা ক্লিয়ার করছি, যেন jQuery টা আপনারা ক্লিয়ার থাকেন, তাহলে টিউটোরিয়াল দেখে বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ঝটপট একটা কিছু বানানোর চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা নতুন একটা HTML ফাইল করি, HTML2। এখানে আমার তো কুইক স্টার্ট প্যাক নাই, তৈরি করি। আচ্ছা, আমরা কোন জিনিসটা বানাচ্ছি সেটা একবার, না ওটা দেখা যাবে না, আমার ডেমো নাই। আচ্ছা, আমরা একটু সময় লাগে, আমরা একটা না, কুইক স্টার্টের এটা কিছু থাকবে না, সম্পূর্ণ কাস্টমই লাগবে। আচ্ছা, আমরা যেটা বানাবো একটা এফএকিউ সেকশন, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, তার একটা অ্যানসার দেওয়া হবে, অ্যানসার থাকবে। ঠিক আছে, কোশ্চেনে ক্লিক করলে অ্যানসারটা শো হবে, আরেকটা কোশ্চেনে ক্লিক করলে আগের অ্যানসারটা হাইড হবে এবং ওই কোশ্চেনটা শো হবে। ঠিক আছে, হ্যাঁ, ওই কোশ্চেনটার অ্যানসার শো করবে। হুম, তো আমরা যেটা করি, কোশ্চেন গুলার একটা, আপনারা তো আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট এই দুটো সম্পর্কে জানেন, ইউএল এবং ওএল। আরেকটা জিনিস দেখাই আজকে, সেটা হচ্ছে ডিএল। ডিএল কি বুঝিনি? ডেফিনিশন লিস্ট। এখানে হচ্ছে ডেফিনেশন দেয়, কিরকম ডেফিনেশনের সিস্টেম হচ্ছে, ডেফিনেশন টার্ম থাকে একটা, ঠিক আছে, টার্ম ওয়ান, এবং সেই ডেফিনেশনের একটা
ডিটেলস থাকে, ডিডি, ডেফিনিশন ডিটেলস। দেখি এটা ব্রাউজার কিরকম দেখায়, এরকম। অর্থাৎ ডিকশনারি দেখছি না আমরা, ডিকশনারিতে কি থাকে, একটা শব্দ থাকে তার একটা ডিটেলস থাকে, ওরকম সিস্টেম। একটা টার্ম থাকবে তার একটা ডিটেলস থাকবে, এটা হচ্ছে ডেফিনিশনের সিস্টেম। ইউএলএলআই আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে ইউএল বা ওএল এর সাথে, যে ওইখানে প্রত্যেকটা লিস্ট আইটেম সমান, তাই না, সবগুলো এলআই লিস্ট আইটেম, কিন্তু এখানে কিন্তু সব এক না, এখানে ডেফিনিশন টার্ম আছে, ডেফিনিশন ডিটেলস আছে। আচ্ছা, আরেকটা যখন হবে তখন এভাবে হবে, ডেফিনিশন টার্ম টু। এটা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু হেডিং এর ভিতরে না, ওরা প্রত্যেকে কিন্তু একই প্যারেন্টের চাইল্ড, কিন্তু ঠিক তার নিচে হওয়াতে সে এভাবে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো নিশ্চয়ই কোনো স্টাইল না, আমরা একটু হালকা স্টাইলাইজ করব, স্টাইলাইজ করে ফেলি ঝটপট। স্টাইলের কিছু না বুঝলে জিজ্ঞেস করেন। কখনো বডিরে এরকম দিয়েন না, আমি বডিকে দিচ্ছি হচ্ছে তাড়াতাড়ি করে। ডিএল এর কিছু লাগবে কি, লাগবে না। বডিতে এভাবে হোয়াইট দেন না, আরেকটা ক্লাস নিয়ে সেটাকে হোয়াইট দেন। আমরা কন্টেনার নিই না, একটা কন্টেনার নিয়ে তো হোয়াইট দেই না, ঠিক আছে। এখানে আমি তাড়াতাড়ির জন্য সরাসরি বডির মধ্যে দিলাম। হ্যাঁ, টেবিল দিয়েও করা যায়, তো অনেক কিছু দিয়ে করা যায়। আচ্ছা, এখানে দ্বিতীয় হবে টেক্সট অ্যালাইন সেন্টার, এটার টেক্সট অ্যালাইন লেফট। আচ্ছা, ভালো কথা, লিংক করে নিই। ঠিক আছে, আচ্ছা না, এটাও সেন্টার দিই। ঠিক আছে, এর একটা প্যাডিং থাক, প্যাডিং 5 পিক্সেল, আর ডানে বামে দেই 10 পিক্সেল। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড দেই। ঠিক আছে, আর আমরা লরেন ইপসন নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা টেক্সটটা একটু কমাই দিই, অনেক দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের ব্যাপারটা হবে এরকম, এটাতে ক্লিক করলে এগুলা শো করবে, এটাতে ক্লিক করলে এটা আবার হাইড হয়ে যাবে, আবার এগুলা শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো ওরকম যদি করতে চাই, আচ্ছা আরেকটা জিনিস করি, ওটাকে ক্লিকেবল করি, কার্সর পয়েন্টার। অর্থাৎ এই যে এখন দেখেন, এখানে আমি ওভার করলে আমার কার্সরটা দেখেন, মাউসের কার্সরটা এরকম দেখায়, টেক্সট ওভার করছে এরকম দেখায় না। এখন দেখেন তো, এটা হচ্ছে পয়েন্টার, ঠিক আছে, এটা লিংকের উপর হয়। হ্যাঁ, মানে মানুষ বুঝবে যে এটা ক্লিক করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা হচ্ছে একটা বর্ডার দেই, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, একটু ডার্কার শেড দেই, ব্যাকগ্রাউন্ডটা দেই হচ্ছে এ এ এ, এটা দেই ডিডিডি, এবং বর্ডার টপ 1 পিক্সেল সলিড হোয়াইট। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এবং ডিডি কে আমি ডিসপ্লে নান করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক সিএসএস। আমি আরো দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে ডিসপ্লে নান, যেটা হচ্ছে ডিসপ্লে নান, আরেকটা হচ্ছে ডিসপ্লে ব্লক, এই নামে ক্লাস নিলাম, যেটা স্টাইল হবে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, এখন আমরা jQuery-তে চলে যাই, jQuery-টা কল করি। কল করলাম, এবার কাস্টম জেএস এ যাই, ডকুমেন্ট রেডি লাগবে। ঠিক আছে, সবসময় ডকুমেন্ট রেডির ভিতরে দিয়ে দিবেন, যেন ইউজার যদি এটা হেডারে নেক আর ফুটারে নেক, দুইটাই কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি ডিসপ্লে নামটা তুলে দিই এখান থেকে, এরা ডিসপ্লে নাম না হোক। এখানে আরো কিছু স্টাইলের ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমি পরে এক সময় বুঝাই দিব, সময় তো নাই, এই জন্য তাড়াতাড়ি করি। প্রথমে হচ্ছে যেটা হবে, আমরা jQuery কে কল করি। আচ্ছা, jQuery কে আমরা চাইলে $সাইন দিয়েও কল করতে পারি। ঠিক আছে, আপনার ওই টিউটোরিয়ালটা দেখবেন, ওই টিউস ক্লাসের, ওখানে দেখবেন সুন্দর করে বলা আছে কি কারণে আমরা $সাইন ব্যবহার করতে পারি, কি কারণে jQuery ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমি jQuery কেন প্রেফার করি জানেন? কারণ যখন আমরা ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করব, সেটা অনেক সময় $সাইনটা কনফ্লিক্ট করে, বা আমরা যখন কোনো ডাইনামিক সাইটে নিব, এটাকে ট্রান্সফার করব, এই jQuery লেখাটা মাঝে মাঝে কনফ্লিক্ট করে ডলার দিয়ে লিখলে। ঠিক আছে, আর কিছু ওল্ড ভার্সন jQuery এর সাথে আবার এগুলো কনফ্লিক্ট করে। এই জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে এটাকে পুরাটা লেখা। আর যদি এরকম থাকে আমি কনফিডেন্ট যে আমি এই ভার্সনটাই ব্যবহার করবো jQuery, অন্য কোনো ভার্সন ব্যবহার হবে না, বা এটা ডাইনামিক হবে না, বা অন্য কোনো পদ্ধতি আসবে না, তাহলে ঠিক আছে, নিজের যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কাকে ধরবো? ডি না, ডিডি, ডেফিনিশন ডিটেইলস, ওকে বলবো অ্যাড ক্লাস, সেই কি হবে ডিসপ্লে নাম। তাহলে ওরা প্রত্যেকে কিভাবে ডিসপ্লে নাম হলো? ক্লাস অ্যাড হওয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি শর্ত লিখব, jQuery ডিটি ডেফিনিশন টার্মকে যদি ক্লিক করা হয়, তাহলে ফাংশন এক্সিকিউট করো। ফাংশন হচ্ছে jQuery ডিডি রিমুভ ক্লাস ডিসপ্লে নাম। ক্লিক করলাম, ক্লাস রিমুভ হয়ে গেছে। তো এখন যেটাতেই ক্লিক করি না কেন, সবগুলা রিমুভ হয়ে যাবে। কেন? কারণ আমি ওকে নির্দিষ্ট করে বলে দিই না কোনটায় ক্লিক করলে কোনটা হবে। কারণ এটার একটা পদ্ধতি হচ্ছে, আমি চাইলে প্রত্যেকটা আইডি আলাদা করে দিতে পারি, এই আইডি ক্লিক করলে ওই আইডি আনলক হবে, এই আইডি ক্লিক করলে ওই আইডি আনলক হবে, এরকম করতে পারি না? কিন্তু হ্যাঁ, ক্লাস বা আইডি দিতে পারি, ওই আর কি, আইডি বা ক্লাস যেটা ইচ্ছা দিতে পারি, সেভাবে দিয়েও আমরা চাইলে এটাকে করতে পারি। কিন্তু এটা করা অবশ্যই ভুল হবে। কেন? কারণ না, ক্লাস দিব, সমস্যা কি? সমস্যা হচ্ছে এটা যে কয়টা আইটেম থাকবে, ইউজার চাইলো যে আমি আরো 3টা দিব, তখন কি হবে? সে এরকম করে আরো 3টে অ্যাড করে দিল, তখন আপনার আবার এরকম করে ক্লাস অ্যাড করতে হবে, তাই না? এই জন্য এমন ভাবে করতে হবে, সে যদি 5000ও লাগে একই স্টাইল হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বলবো ডিডি, ঠিক আছে, মানে ক্লিক করো, তাহলে বলবো ডিটি কি যখন ক্লিক করা হবে,
তখন আচ্ছা, jQuery একটা ফাংশনকে খুব ভালো করে বুঝে নেন, সেটা হচ্ছে দিস ফাংশন। ফাংশনটা কিভাবে লেখে? jQuery দিস, এটা কিন্তু কোটেশনের ভিতরে লেখে না, কোটেশনের বাইরে লেখে। এই দিস হচ্ছে ওই মুহূর্তে আমরা যে এলিমেন্টকে ধরে আছি বা যে এলিমেন্টকে এই মুহূর্তে আমরা সিলেক্ট করে আছি, এই মুহূর্তে যে মুহূর্তে আমরা দিস লিখছি, এই পর্যায়ে এসে আমরা কাকে সিলেক্ট করে আছি? ডিটি কে, ডেফিনিশন টার্ম কে। বলছি ডিটি নেক্সট, অর্থাৎ ডিটির পরে যেই ডিডি আছে তার রিমুভ ক্লাস ডিসপ্লে নাম। কিছু কি বোঝা গেল? আমরা বললাম ডিটি কে ক্লিক করলো, ক্লিক করার পর এই যে ক্লিকের ভিতরে লিখলাম, যেই ক্লিক ডিটি কে ক্লিক করা হলো, দিস দিয়ে বললাম, দিস মানে যাকে ক্লিক করা হলো তার ঠিক পরের যে ডিডি আছে তার রিমুভ ক্লাস হবে ডিসপ্লে নাম। কার? এই ডিডির রিমুভ ক্লাস হবে। অর্থাৎ দেখাই, হ্যাঁ দেখাই, আমি যদি প্রথম ডিটিতে ক্লিক করি তাহলে ঠিক তার নেক্সট যে ডিডি আছে তার থেকে ক্লাসটা চলে গেল, কিন্তু বাকিগুলা থেকে যাবে না, কারণ ঠিক তার নেক্সটে এটাই আছে। আবার এটাতে ক্লিক করি, তার ঠিক নেক্সটে এটা আছে, জন্য এটা ডিসপ্লে নাম চলে যাবে। আবার এটাতে ক্লিক করলাম, তারপরটা এটাতে ক্লিক করলাম, তার মানে আমাদের 70% কাজ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, 70% কমপ্লিট, মানে আমি যেটা ক্লিক করব ঠিক সেটাই আনলক হবে এখন। কেন? কারণ যেটাকে ক্লিক করব তার ঠিক নেক্সট, অর্থাৎ একই প্যারেন্টের নেক্সট এলিমেন্ট হিসাবে যে ডিডি আছে, অর্থাৎ তার সবচেয়ে কাছে যে ডিডি আছে সেটা কি হবে? ডিসপ্লে নামটা উঠে যাবে। আচ্ছা, এখন আমরা এরকম করব, ডিটির, আবার বলি যে কোয়েরি, আচ্ছা আমরা হ্যাঁ বলে দিই, যে কোয়েরি দিস, অর্থাৎ ওই একই জিনিস, তাকেই যখন ক্লিক করা হলো তার যত সিবলিং আছে, সিবলিং মানে কি? সিবলিং মানে সহোদর, ভাই বোন, তার যত ভাই বোন ডিডি আছে, সমস্ত ভাই বোন না কিন্তু, কোন ভাই বোন? ডিডি ভাই বোন আছে, তাদের প্রত্যেককে অ্যাড ক্লাস ডিসপ্লে নাম। এবার দেখি তো কি হয়, ক্লিক করলাম, হলো, দেখেন প্রথমে বলছি যখন ডিটি কে ক্লিক করব, আচ্ছা প্রথমে তো আমরা ডিডির সমস্ত ডেফিনিশন ডিটেলসে ক্লাস অ্যাড করলাম ডিসপ্লে নাম নাম দিয়ে, তাই না? এই নামের ক্লাস সবাইকে অ্যাড করলাম। আমরা এটা দেখি, সবাই সবগুলোর মধ্যে ডিসপ্লে নাম অ্যাড করা, এখানে খেয়াল করেন সবগুলোর মধ্যে ডিসপ্লে নাম অ্যাড করা। আচ্ছা, আমরা বললাম যখন ডিটি কে ক্লিক করা হবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে। সেই ফাংশনটা কি? যে ডিটি কে ক্লিক করা হলো, দিস দিয়ে হচ্ছে একে, যেই ডিটি কে ক্লিক করা হলো, আবার খেয়াল করেন, যেই ডিটি কে ক্লিক করা হলো তার যত সিবলিং ডিডি আছে, অর্থাৎ একই প্যারেন্টের চাইল্ড হিসাবে, একই প্যারেন্টের চাইল্ড হিসাবে যত ডিডি আছে সবার অ্যাড ক্লাস ডিসপ্লে নাম হবে। অর্থাৎ একই কাজ হলো, এই সবগুলা ডিডি কিন্তু তার সিবলিং, আমি আবার ডিসপ্লে নাম অ্যাড করলাম, ঠিক আছে? কেন করলাম সেটা দেখাচ্ছি। হ্যাঁ চলে যাবে। আচ্ছা, রিমুভ ক্লাস দিলে চলে যাবে মানে কি? রিমুভ ক্লাস দিলে চলে যাবে মানে এই ক্লাসটা চলে যাবে, এইটা তখন শো হবে। রিমুভ ক্লাস দেওয়া মানে ও শো হবে, ক্লাস চলে যাবে, ক্লাস রিমুভ হবে, ও রিমুভ হবে না, ঠিক আছে?
তখন আমরা বললাম সবাইকে ক্লাস অ্যাড করো, যেই ডিটি কে ক্লিক করা হলো তার যত সিবলিং আছে সবাইকে, তার যত সিবলিং ডিডি আছে, সমস্ত সিবলিং না কিন্তু সব সিবলিং যদি আমি দেই, আমি যদি সব সিবলিং লিখি তাহলে কি হবে জানেন? ক্লিক করব সব উধাও হয়ে যাবে। ক্লিক করব সব উধাও হয়ে যাবে, কারণ না, কারণ হচ্ছে এই যে ডিটি সহ পেয়ে যাচ্ছে ডিসপ্লে নাম। কেন? কারণ সব সিবলিং বলছি, সব সিবলিং পাইলে তো হবে না, আমাদেরকে ডিফাইন করে দিতে হবে সেই সিবলিং যেগুলা ডিডি তারাই পাবে, তারাই ডিসপ্লে নামটা পাবে। সেটা তো গেল, এটা একটা ফাংশন, এটা গেল। আরেকটা কাজ করবে একই ক্লিকে, সে দুইটা কাজ করবে। একটা কাজ হচ্ছে তার সমস্ত সিবলিং কে ডিসপ্লে নাম করবে, আরেকটা কাজ করবে সেটা হচ্ছে তার ঠিক নেক্সট যে ডিডি আছে, তার ঠিক পরেই যে ডিডি আছে তার ক্লাসটা রিমুভ করবে। এখন তাহলে কি হয়, আলটিমেটলি আমি যখন কোনোটাতে ক্লিক করি প্রথমে তো সবগুলা ডিসপ্লে নাম থাকে, কেন? এটাতে ডিসপ্লে নামের কারণে সবগুলো অটোমেটিক ডিসপ্লে নাম থাকে। যখন একটাতে ক্লিক করি তখন হয় কি, এই যে ডিটি আছে না, তার যত সিবলিং ডিডি আছে সবগুলাতে ডিসপ্লে নাম ক্লাস অ্যাড হয়। এই যে এটাতে অ্যাড আছে না, ডিসপ্লে নাম ক্লাস অ্যাড করলে মুছে যাবে, কেন? কারণ আমি বলে রাখছি ডিসপ্লে নাম মানে হচ্ছে ডিসপ্লে নাম, এটা জাস্ট একটা প্রপার্টি। এখন আমি এটার নামটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই ডিসপ্লে নামের নাম লিখি উধাও, ঠিক আছে? আর এখানে অ্যাড ক্লাসগুলোর জায়গায় লিখি উধাও, ঠিক আছে? তার মানে যখন আমি কোনো কিছুতে ক্লিক করি, কোনো ডিটি ডেফিনিশন টার্মে ক্লিক করি, তখন তার সব সিবলিং ডিডিতে উধাও ক্লাস অ্যাড হয়, ঠিক আছে? কিন্তু যাকে ক্লিক করছি তার ঠিক পরের তার ক্লাসটা রিমুভ হয়। এখন প্রশ্ন করতে পারেন সবগুলাতে তো উধাও ক্লাস অ্যাড করাই ছিল, আবার কেন অ্যাড করলাম? এখানে তো সবগুলোতে অ্যাড ক্লাস করা না, অলরেডি সবগুলোতে ক্লাস অ্যাড করা না? এই যে রিফ্রেশ দিলাম, ক্লাস অ্যাড করলাম, তাই না? একই তো হলো। আমি যদি এই লাইনটা এখন মুছে দেই, এই লাইনটা যদি এখন মুছে দেই তাহলে কি হবে? একই কাজ করতেছে, সবগুলোতে তো আমার ডিসপ্লে উধাও দেওয়াই আছে, তাহলে কেন দিচ্ছি? এই কারণে দিচ্ছি যে প্রথম ক্লিক পর্যন্ত ঠিক আছে, তারপরের ক্লিক থেকে আবার ওই একটা একটা করে দেখাইতেই থাকবে, কারণ আমি তো আর ডিসপ্লে নান করছি না, একবার ডিসপ্লে নান করছি সবগুলোকে, সেকেন্ড টাইম তো আর করছি না, তাই না? এই জন্য একবার শো হওয়া মানে সে শো হয়েই থাকবে। এই জন্য আমরা এই লাইনটা দিচ্ছি, প্রথম ক্লিক পর্যন্ত একই কাজ, কিন্তু তার এখানে দেখেন, এই যে এই ক্লাসটাতে দেখেন, কোনটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তার পরেরটা উধাও হয়ে গেল, মানে পরের ক্লাসটা নাই হয়ে গেল, বাকিগুলোতে ক্লাস অ্যাড হলো। এবার আমি প্রথমটাতে ক্লিক করবো, প্রথমটা দিয়ে খেয়াল করেন, এটা এটা খেয়াল রাখেন, আর এই যে প্রথমটা এটা খেয়াল রাখেন। এখন আমি প্রথমটায় ক্লিক করলাম, কি হলো দেখছেন? এটাতে কিন্তু আবার উধাও ক্লাসটা চলে আসলো, আর প্রথমটার থেকে উধাও ক্লাসটা চলে গেল। এবার আমি যেটাতে ক্লিক করব সেটার পরেরটা ছাড়া সবগুলাতে ক্লাস অ্যাড হবে, বাকিগুলা সব চলে যাবে। তার মানে আমরা 15 মিনিটে একটা, 15 মিনিট লাগে না, 6 মিনিট লাগে, 5-6 মিনিট লাগে, এই jQuery সেকশন তৈরি করতে পারলাম। কারণ আমার 15 মিনিট লাগলো কেন? প্রত্যেকটা ফাংশন আমাকে এক্সপ্লেইন করতে হলো, এই জন্য। এক্সপ্লেইন করতে না হলে কতক্ষণ লাগতো? 5 মিনিট। এটা হলো সিম্পল jQuery প্লাগইন, ঠিক আছে? এটার মধ্যে আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেমন আমরা যখন জাভাস্ক্রিপ্টের বইয়ের প্রথম অংশটা পড়বো তখন আমরা ভেরিয়েবল শিখবো, ঠিক আছে? আমরা যখনই jQuery কে বলি jQuery তুমি একে ধরে আনো, তখন jQuery কি করে? jQuery ডকুমেন্টের মধ্যে ঝাঁপ দেয়, HTML ডকুমেন্টের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে ওইটা ধরে নিয়ে আসে।
পুলের মধ্যে ঝাঁপ দিয়ে মাছ ধরা আনার মতো। এখন কি হচ্ছে, আমরা যে কোয়েরিকে কয়বার ঝাঁপ দেওয়াচ্ছি? একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার ঝাঁপ দেওয়াচ্ছি, তার মানে তাকে চারবার ফাংশন এক্সিকিউট করতে হচ্ছে। তার মানে চারবার পেজ, মানে পেজে আমাদের চারটা ইফেক্ট হচ্ছে। এটাকে যতটা পারা যায় কমাবো। যেহেতু আমরা এই jQuery this এই কথা বলে আমরা একই এলিমেন্টকে নির্দেশ করছি, এই দুইটা একই এলিমেন্টকে নির্দেশ করে না? যেহেতু একই এলিমেন্টকে নির্দেশ করে, তাই এই দুইটা আমরা একবার লিখবো, দুইবার লিখবো না। কিভাবে? সিস্টেমটা হচ্ছে একটা ফাংশন, একটা ভেরিয়েবল নেওয়া। ভেরিয়েবলের সিস্টেম হচ্ছে জাস্ট একটা নাম নেব, কি নাম দেওয়া যায়? জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেওয়ার সিস্টেম হচ্ছে var, একটা নাম দিতে হবে, সে নাম দিলাম this। এই this আর এই this এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটা হচ্ছে jQuery এর ফাংশন this, আর এটা হচ্ছে, আমি এটার নাম দিলাম এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া একটা ভেরিয়েবল, যেখানে সেভ থাকবে। ওই যে ইয়ার মতো, অতিথি আর গেস্টের মতো, ওখানে সেভ থাকবে। কি সেভ থাকবে? jQuery this, এটা সেভ থাকবে। তাহলে এখানে আমার আর হচ্ছে jQuery কে কাজ করাতে হলো না, তখন আমি জাস্ট এটা কল করে দিব, এটা মুছে দিয়ে বলবো ভেরিয়েবল এইটা। দেখি কাজ করে কিনা। করছে না, কেন? হ্যাঁ, এই যে এটার কারণে কাজ করছে না, ডবল কোড দিছে এই জন্য। ঠিক আছে, তাহলে একই কাজ করছে, কিন্তু এবার আমরা jQuery কে চারবার পানিতে পাঠাচ্ছি না, ডকুমেন্টে পাঠাচ্ছি না। এখন কয়বার পাঠাচ্ছি? হ্যাঁ, তিনবার পাঠাচ্ছি। এতক্ষণ চারবার পাঠাচ্ছিলাম, এখন তিনবার পাঠাচ্ছি। কয়বার? একবার এখানে, একবার এখানে, আর একবার এখানে। ভেরিয়েবল ব্যাপারটা বুঝলাম? আমরা যখন ওই ব্যাপারটা হচ্ছে প্রোনাউনের মতো, একটা প্যারাগ্রাফ লেখার সময় আমরা প্রথমে একবার একটা নাউন কল করি, যে অমুক ইজ সামথিং, তারপরে হি বা শি, হি দিয়ে দিয়ে পুরো প্যারাগ্রাফ শেষ করি না? বারবার নামটা নেই। তার মানে নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করার জন্য, সরি, নাউনের পরিবর্তে ব্যবহার করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। ওইভাবে কোনো এলিমেন্টকে বারবার কল করার চেয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ভেরিয়েবলটাকে বারবার কল করবো। এই ভেরিয়েবলটা হচ্ছে তখন প্রোনাউন হিসেবে কাজ করে। ইংরেজি একটা বাক্য বলি, রাসেল is a very good boy, he is in class 7. Bablu is also a very good boy, he is in class 8. এখন বলেন, প্রথম he is in class 7 এটা কে? রাসেল। দ্বিতীয় he is in class 8 এটা কে? বাবলু। শব্দ কি? he বোঝাচ্ছে কাকে? আলাদা আলাদা। তার মানে ইংরেজিও ডাইনামিক। তার মানে ভেরিয়েবল যেরকম চেঞ্জ, মানে ওই প্রোনাউন যেরকম চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হবে, যেটা মানে ঠিক আগে যেটা ডিফাইন করা হবে সেটাই থাকবে। একইভাবে আমি এইটা ভেরিয়েবল দিয়েই অনেক কিছু ব্যবহার করতে পারবো, যতবার ডিফাইন করব। একবার আমি এইটা দিয়ে ডিফাইন করে দিয়েছি jQuery this, এই জন্য যতবার আমি এখন এইটা কল করব ততবার jQuery this আসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মোটামুটি বোঝা গেল। তবে এখানে আমাদের আরো কিছু অপটিমাইজ করার ব্যাপার আছে, যেমন এই জিনিসটা আমরা শুধু শুধু ব্যবহার করছি, ওইটা আমাদের দরকার নেই। কেন? আমরা কিন্তু চাইলে সিএসএস এর মধ্যেই সরাসরি এদেরকে ডিসপ্লে নান করে দিতে পারি। ঠিক আছে,
তাহলে আমার আর প্রত্যেককে এরকম আলাদা করে ডিসপ্লে নাম করার দরকার নেই, তার মানে আমি যে কোয়েরিকে আরেকবার কম খাটাইতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আবার আমাদেরকে এখানে একটু ভিন্ন কাজ করতে হবে। এটা হচ্ছে আমরা এখন উধাও ক্লাসটা ছিল না, এটা হবে ডিসপ্লে নামের জায়গায় ডিসপ্লে ব্লক, আর হচ্ছে অ্যাড ক্লাসের জায়গায় হবে রিমুভ ক্লাস, আর রিমুভ ক্লাসের জায়গায় হবে অ্যাড ক্লাস। কেন হবে? কেন হবে? একই কাজ করবে, কিন্তু এবার একটু ভিন্ন কাজ করছে। এরকম ডিসপ্লে ব্লক মানে সে শো করবে বাই ডিফল্ট সবগুলা ডিসপ্লে নান, মানে হচ্ছে দেখবে না, দেখা যাবে না। যখনই আমি ক্লিক করব তখনই যেটাতে ক্লিক করলাম সেটাতে একটা ক্লাস অ্যাড হবে। এই ক্লাসটাতে কি বলা আছে? ডিসপ্লে ব্লক। তার মানে সে সে এখন থেকে ডিসপ্লে নাম থাকবে না, সে এখন ডিসপ্লে ব্লক হয়ে গেল। আচ্ছা, আরেকটাতে ক্লিক করলাম, তখন কি হলো? এইখানে যে ক্লাস ছিল ওই ক্লাসটা রিমুভ হয়ে গেল এবং এইখানে ক্লাসটা এসে অ্যাড হলো। তার মানে এখন আমরা কম ক্লাস ব্যবহার করে, কম ক্লাস্টার করে এবং যে কোয়েরিকে একবার কম খাটায় কাজটা করতে পারছি। এটাই হচ্ছে একজন ভালো ডেভেলপারের স্মার্টনেস। ডিসপ্লে ব্লকের কাজ হচ্ছে সে শো করবে, ডিসপ্লে নান মানে তাকে দেখা যাবে না, সে তার ওয়াইড এবং হাইট 0 পিক্সেল হবে। ডিসপ্লে ব্লক মানে সে তার প্যারেন্ট ডিভের 100% ওয়াইড নেবে এবং তার যতটুকু দরকার ততটুকু হাইট নেবে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ইনলাইন মানে তার ঠিক যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় নিবে, আশেপাশে লোকজন উঠতে দিবে, উঠতে বা নামতে দিবে। কিন্তু যখন আমরা ডিসপ্লে ব্লক বলছি তখন সে তার সাইডে কারোর আসতে দিবে না, হয় সে উপরে চলে যাবে নইলে সে নিচে চলে আসবে, কিন্তু তার আশেপাশে কারো থাকতে দিবে না, একাই এরকম করে পুরো জায়গা দখল করে বসে থাকবে। ঠিক আছে, তার লাগবে একটু, সে জায়গা দখল করবে একটু। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক একটা jQuery কাজ। jQuery দিয়ে কি কি করা যায় তার একটা উদাহরণ হিসেবে এটা। jQuery দিয়ে স্লাইডার বানানো যায়, স্লাইডার বানানো আমরা শিখবো না, ওটা অনেক বেশি অ্যাডভান্স। তবে আপনারা যদি কেউ ওই যে 30 days to learn jQuery আছে না, ওইটা 30 দিন পর্যন্ত শেষ করেন, আপনি নিজে একটা স্লাইডার বানাইতে পারবেন, তখন আর মানুষের স্লাইডার ব্যবহার করতে হবে না। এটা ইংলিশ, বাংলা নেই। বাংলা খুব অল্প পরিমাণ জিনিসপত্র আছে যেগুলো আমরা তৈরি করছি, রাসেল ভাই তৈরি করছে, বা এরকম আর 2-4 জন আছে তারা তৈরি করছে, এছাড়া বাংলা কিছু নাই, সব ইংলিশ। আর রেকর্ড বন্ধ করি, এবার হচ্ছে গল্প।